ধাবিত করার একটা গুণ থাকা, মানে গুণ থাকবে একটা লিডারের। আচ্ছা, তো ধরেন যে আপনি অফিসে আপনি একজন এসিল্যান্ড, তো আপনার জি স্যার। যে অফিস সেখানে আপনার অধস্তনরা তাদের মধ্যে নৈতিকতা নাই, তারা নানা ধরনের অর্থ নেয়ার মাধ্যমে ভূমির নামজারি সহ নানা ধরনের কাজগুলো করে থাকে। তো জি এই ক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন যাতে আপনার অফিস দুর্নীতিমুক্ত হয়? স্যার, প্রথমে আহ, তা- যা আমার অধস্তন যে যে মানে কর্মচারী থাকবে বা ইয়া থাকবে, তাদের হচ্ছে আমি নীতি এবং নৈতিক মূল্যবোধ সম্বন্ধে বোঝানোর মানে চেষ্টা করব। এতে যদি আচ্ছা, হচ্ছে স্যার, এতে মানে আশা করি নৈতিক নীতি এবং নৈতিক মূল্যবোধ যদি তারা ধারণ করতে পারে বা আমি যদি ঠিকঠাক মতো বুঝাতে পারি, তাহলে তো আশা করা যায় তারা শুধরে যাবে। এরপরেও যদি কোনো কাজ না হয়, তখন স্যার আমি আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। আইনগত ব্যবস্থার মধ্যে কি কি আছে বলে আপনি মনে করেন, কি ধরনের ব্যবস্থা নেবেন? আইনগত ব্যবস্থা স্যার, কিন্তু স্যার আচ্ছা, এটা সঠিকভাবে আচ্ছা, বলতে পারছি ঠিক না। আছে, ওকে। আচ্ছা, আপনি প্রশাসন ক্যাডার থেকে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন দুই জায়গাতেই আপনার একটা রোল আছে, ভালো ভূমিকা আছে। তো এই উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের মধ্যে পার্থক্যটা কি আপনি বলতে পারবেন? আপনি যদি একজন ইওনো হন তাহলে আপনি জি উপজেলায় উপজেলা প্রশাসনের সাথেও আপনাকে কাজ করতে হবে এবং উপজেলা পরিষদের সাথেও আপনাকে কাজ করতে হবে, জি তাই না? আচ্ছা, জি তো এখন যদি আপনি এই দুইটার মধ্যে পার্থক্য আমি জানতে চাই, তাহলে আপনি কি জানেন এই সম্পর্কে? স্যার, আমি আসলে ভুল হতে পারি, তবে উপজেলা প্রশাসন হচ্ছে সরকারে নিযুক্ত কর্মচারী, আর উপজেলা পরিষদটা জনপ্রতিনিধিদের দ্বারা চালিত। আচ্ছা, আর কোনো পার্থক্য? দুঃখিত স্যার, আর পার্থক্য বলতে পারছি না এখন। আচ্ছা, আমাদের সংবিধানের সংবিধানের কোন অনুচ্ছেদটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? মানে মনে হয় যে এই অনুচ্ছেদটা আসলে দেশের সুষ্ঠুভাবে দেশ পরিচালনার জন্য আসলে খুবই প্রয়োজন আর কি, এটার বাস্তবায়ন। এরকম একটা অনুচ্ছেদের নাম বলেন দেখি। জি স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। সংবিধানের সবগুলো অনুচ্ছেদই গুরুত্বপূর্ণ, তার জি মধ্যেও জি ভালো জি, লাগার অবশ্যই বিষয় অবশ্যই। থাকে না? আচ্ছা, জি স্যার, যেমন অবশ্যই। যেমন আমি আপনাকে বলি, ন্যায়পাল সম্পর্কে আপনার ধারণা আছে? জি স্যার, নেপাল সম্পর্কে ধারণা আছে। কত কত নাম্বার অনুচ্ছেদে স্যার, আসলে নেপাল? স্যার 77 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে ফ্লোর ক্রসিং কি জিনিস? ফ্লোর ফ্লোর ক্রসিং। ক্রস ফ্লোর ক্রসিংটা হচ্ছে স্যার আহ, নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়া, সংসদে সংসদে নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়া। আসলে আমাদের যে শাসন কাঠামো সেখানে তো দেখা যায় যে আমরা অনেক আইনগুলো পাশ করি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বা দলীয় স্বার্থ উদ্ধারের জন্য। তো আচ্ছা। এমন সময় যদি ধরেন যদি কোনো নীতি নৈতিকতা সম্পন্ন কোনো সংসদ সদস্য চাই যে তার দল এটা করতে চাচ্ছে কিন্তু এটা জনস্বার্থে এটা হানিকারক, তখন তো সে সেটার প্রতিরোধ করবে, তাই না? তাহলে জি আপনি স্যার। কি মনে করেন যে এই ফ্লোর ক্রসিং এই অনুচ্ছেদটা থাকা প্রয়োজন সংবিধান? জি স্যার, ফ্লোর ক্রসিং এর বর্তমানে যেটা আছে, এটা স্যার সংশোধন করা যেতে পারে। যেমন ফ্লোর ক্রসিং বা নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিলে এখন হচ্ছে স্যার বর্তমান নিয়ম অনুযায়ী বা বর্তমান সংবিধান অনুযায়ী আহ, সংসদ সদস্য মানে থাকে না, তখন হচ্ছে তিনি মানে সংসদ সদস্য মানে থাকবেন না। তো হুম, এইটা স্যার হচ্ছে সংশোধন করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে সংশোধন যদি করতে চাই? আপনার মতামত কি? সেক্ষেত্রে আহ, সেক্ষেত্রে স্যার কোনো একটা ইস্যুতে বা জনগণ বা জনস্বার্থে যদি কোন এক জন দল যদি কি এমন একটা প্রস্তাব বা বিল হচ্ছে সংসদে উত্থাপন করে যেটা জনগণের জন্য হানিকর, সেক্ষেত্রে তার নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, এবং এই ভোট দেওয়ার ফলে
তার সংসদ সদস্য বাতিল হবে না, তার সদস্যটা মানে বাতিল হবে না, এটা। তাহলে যারা সংবিধান রচনা করেছিল, প্রণয়ন করেছিল, সেই জি। সময়ে কি তারা এটা বিবেচনায় নিয়ে আসে নাই? কেন এই অনুচ্ছেদের প্রয়োজনীয়তাটা কি ছিল? কি প্রেক্ষাপট থেকে এটা নিয়ে আসা হয়েছে বলতে পারবেন? আর, স্যার এটা এটা স্যার আমি সঠিক বলতে পারবো না, তবে বা এই বিষয়টা আমার জানা নেই। তবে স্যার এরকম একটা বর্তমানের প্রেক্ষাপটে স্যার, বা যেহেতু হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে সংবিধানের একটা পরিবর্তন, বা পরিবর্তন বলতে একটা সংশোধনের যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, সেক্ষেত্রে হচ্ছে সংবিধান সংশোধনের করা যেতে পারে, এরকম একটা বিষয় থাকতে আচ্ছা, পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে মোবাইল কোড সম্পর্কে, আহ মোবাইল কোড কেন করা হয় এবং এটার প্রয়োজনীয়তাটা কি আসলে? মোবাইল কোডটা স্যার করা হয় হচ্ছে তাৎক্ষণিক একটা বিচার, মানে বিচার করার জন্য, যেন জনসাধারণের ভিতর একটা আইনের প্রতি একটা শ্রদ্ধা থাকে, বা এবং আরেকটা কারণ হচ্ছে আহ, প্রচলিত বা নিয়মিত হচ্ছে আদালতে যেন ছোটখাটো মামলা নিয়ে যেন একটা চাপ, কম চাপ হয়, সেজন্য হচ্ছে মোবাইল কোর্ট অনেকটা পরিচালনা করা হয়। আচ্ছা, তো খুবই ভালো। আর এখন মোবাইল কোর্টে সর্বোচ্চ কত বছর পর্যন্ত শাস্তি দেওয়া যায়? মোবাইল কোর্টে স্যার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত শাস্তি দেওয়া যেতে পারে। আর অর্থদণ্ড, তার সীমা কতটুকু? অর্থদণ্ড, অর্থদণ্ডের সীমাটা স্যার মনে করতে পারছি না এখন, আচ্ছা, দুঃখিত। আচ্ছা, ধরেন যে আপনি মোবাইল কোর্ট পরিচালনা করলেন এবং জনগণ আপনার প্রতি ক্ষুব্ধ হলো, এবং আপনি অন্যায়, মানে আপনার কাছে মনে হয়েছে যে আপনি ন্যায় বিচার করেছেন, কিন্তু যিনি অভিযুক্ত তিনি বলতেছেন না, আপনার তার প্রতি আপনি ন্যায় বিচার করেন নাই, তখন তিনি কোথায় অভিযোগ দিবেন? তিনি তিনি হচ্ছে আহ, নিয়মিত আদালতে কি আপিল করতে পারে, বা হাইকোর্টে আপিল করতে পারে আচ্ছা, বিষয়টা নিয়ে। আচ্ছা, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও বলতে পারবেন কত? ট্যাক্স জিডিপি রেশিও, দুঃখিত স্যার মনে করতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, তো একটা দেশের যে ট্যাক্স নীতি, সেটা জি। আসলে, আমাদের দেশেও তো একটা ট্যাক্স নীতি আছে, তাই না? এই জি। নীতিগুলো আসলে কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছে বলতে পারবেন? জি না স্যার, এটা বলতে পারবো না, আচ্ছা, বিষয়টা জানা নেই স্যার। তো আমাদের দেশে যে ট্যাক্স উত্তোলনের হার, এটা অনেক কম যে কোনো দেশের তুলনায়। তো জি এইটা যদি বাড়াতে চাই তাহলে আপনার ওপিনিয়ন কি? স্যার, এটা বাড়াতে চাইলে স্যার এটা বাড়ানো যেতে পারে, কিন্তু স্যার আমার মনে হয় এটা শ্রেণী বৈষম্যে এই হারটা মনে হয় হচ্ছে নির্দিষ্ট করাটা ভালো হবে। যেমন একজনের আয় হচ্ছে 20,000 টাকা, তার জন্য একটা হার হতে পারে। একজনের হার, এই যে একজনের হচ্ছে মাসিক আয় 50,000 টাকা, তার জন্য একটা হার হতে পারে। এইভাবে স্যার ট্যাক্সের হারটা বাড়ানো যেতে পারে। আচ্ছা, আমরা তো ট্যাক্স থেকে আয় করি, আর কি কিভাবে একটা দেশের আয় নির্ধারিত হয়? ট্যাক্স থেকে, তারপর স্যার রপ্তানি,